জিজ্ঞেস করি তার বাবা মা যে মুখ করে চায়, সমাজ যেভাবে চায় সেভাবেই বাচ্চা বড় হয়। যদি বাসুদার মা তাকে শেখাতেন যে তোমার পরিচয় হচ্ছে তুমি দক্ষিণের মানুষ, তুমি পূর্বে গিয়ে কী করবে, তুমি দক্ষিণে নেতা হও, তাহলে এখানে আসতে পারতেন না। ম্যাডাম কিউরি পোল্যান্ডের মানুষ, ফ্রান্সে বসে তিনি যখন কাজ করছেন, বিয়ে করেছেন পিয়ারি কিউরিকে, তখন ফ্রান্সের প্রেস আজকে যেরকম লেখা হয় হিন্দু মুসলিমদের বিয়ে নিয়ে, লাভ জিহাদ, তখনকার দিনের খবর কাগজগুলো পড়বেন, ম্যাডাম কিউরি সম্পর্কে ফ্রেঞ্চ প্রেস তাই লিখেছে। যে মানুষটা অলরেডি নোবেল লরিয়েট হয়ে গেছে, বলা হলো এইসব পোল্যান্ডের মেয়েরা এসে ফ্রেঞ্চের ছেলেগুলোকে তাদের জালে ফেসে দিয়ে বিয়ে করে নেয়, করে নিয়ে তার সম্পত্তি নিয়ে নেয়। ম্যাডাম এক মুহূর্তের জন্য ভুলে যাননি যে তিনি ফ্রান্সের শরণার্থী। সেকেন্ড নোবেল প্রাইজ তিনি তার পোল্যান্ডে নাম দিয়েছিলেন। প্রথমটা ছিল রেডিয়াম, সেকেন্ডটা ছিল পোলোনিয়াম। এবং এটা আপনারাই বুঝতে পারবেন যেদিন বাচ্চাদের শেখান আপনি যে তুমি পুরুলিয়ার মানুষ, তার আগে তাকে শেখান যে এই পৃথিবীতে তোমার পরিচয় হলো তুমি একজন মানব। গালিবের একটা শের হচ্ছে, বহুত মুশকিল হ্যায় আদমি কা ইনসান বন্না। আদমি হয়ে জন্মাতে পারি, ইনসান হওয়ার মনে একটা বিশেষ পরিস্থিতি লাগে। আমি গত সপ্তাহ স্পেনে ছিলাম, ওখানকার একটা ইউনিভার্সিটিতে লেকচার দিচ্ছিলাম। খুব কষ্ট লাগলো। আমি বার্সেলোনাতে ছিলাম। বার্সেলোনাতে আমাকে একজন বলেছিল যে রোনাল্ডোর যদি কোনো গেঞ্জি পাওয়া যায় নিয়ে আসবেন, একটা বাচ্চা বলেছে। আমি বার্সেলোনাতে বললাম যে তোমাদের স্পেনে রোনাল্ডো আছে, আমি তো খেলা টেলা বুঝি না, তার একটা গেঞ্জি কোথায় পাওয়া যাবে? একজন লোকাল প্রফেসর বললেন, ভুল করে এই নামটা উচ্চারণ করবেন না, কেন স্পেনে ভাগ হয়ে গেছে। বার্সেলোনা একদিকে আর মাদ্রিদ একদিকে। একই ভাষায়। হঠাৎ লেকচার দেওয়ার পরে এই দিন আমার ফ্লাইট ধরতে হবে। ফ্লাইটে বসে হঠাৎ একটা মানুষের কথা মনে পড়ল। একজন মহিলা যার 4টি বাচ্চা না খেয়ে মারা গেছিল, যেখানে একটা সরকার হয়েছিল। ইতিহাসের বইতে লেখা নেই যে স্পেন ওয়ার আমাদের কি শিক্ষা দিয়েছে। 1936 সাল স্পেনের মানুষ ডেমোক্রেটিক রাইটে একটা সরকারকে নির্বাচিত করেছে, রিপাবলিকান পার্টি। তার মধ্যে সোশ্যালিস্ট আছে, কমিউনিস্ট আছে, অ্যানার্কিস্ট আছে, সবাই আছে। সবাই মিলে একটা সরকারকে করেছে। হঠাৎ একজন আর্মির অফিসার, ফ্রান্স, তিনি বললেন, এই সরকার আমি মানি না। এই পর্যন্ত ঠিক ছিল, তখনও দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়নি। হিটলার বললেন, আমার আর্মি পাঠিয়ে দাও, রিপাবলিকান গভর্নমেন্টকে ভেঙে দাও, বামপন্থী সরকার বিশ্বে আমাদের প্রথম শত্রু। সালটা মনে রাখবেন, 1936। মুসোলিনি বললেন, ইটালির আর্মিকে পাঠিয়ে দাও। এই ভদ্র মহিলা 2 হাত তুলে কি বললেন?
একবার স্মরণ করার তো কথা। কেন তাকেও কোনো মা জন্ম দিয়েছে, তাকেও কেউ হচ্ছে বড় করেছে। তিনি কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাননি, অভাবের মধ্যে বড় হয়েছেন, 4টি শিশু মারা গেছে। তিনি বললেন সারা পৃথিবীর মানুষকে আমার জানা নেই, মহাভারত পড়তে পারেন, রামায়ণ পড়তে পারেন, কোনো দিন কোনো সময় স্বতঃস্ফূর্ত মানুষ, জাতি, ধর্ম, দেশ হয়েছিল, সেটা ছিল স্প্যানিশ ওয়ার। গ্রেট ব্রিটেন আমেরিকায় বলল ওদের বিষয়ে আমরা হাত দেব না, কিন্তু 20,000 ব্রিটিশ ইউথ ডলোরেস ইবারুরু কলে চলে গেলেন, তারা মারা গেলেন। সেদিন একটা নতুন দিক ছিল। জ্যোতি বসু আর ইন্দিরা গান্ধী ইংল্যান্ডের রাস্তায় একসঙ্গে চাঁদা তুলছেন স্প্যানিশ ওয়ারের জন্য। উৎপল দত্তর একটা বিখ্যাত নাটক আছে, যেখানে একজন ডাক্তার, যিনি আমেরিকান ডাক্তার, তিনি চলে গেছেন ওখানে লড়াই করতে। কেন কোনো দেশ নেই যেখান থেকে ইউথরা যায়নি। তারা কোনো পুরুলিয়া রঘুনাথপুরের জন্য লড়ছে না, তারা কোনো ধর্মের জন্য লড়ছে না, তারা কোনো ইন্ডিয়ার জন্য লড়ছে না। কেন ডলোরেস ইবারুরু একটাই কথা বলেছিলেন, যদি ফ্যাসিজম জিতে যায় প্রত্যেকেই তার মূল্য দেবে। তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, যেভাবে জিউস মরেছে, যেভাবে ইংলিশ মরেছে, যেভাবে পার্ল হারবারের ওপরে বোমা পড়েছে, যতগুলো মানুষ মরেছে, প্রত্যেকের জন্য ইতিহাসের দায়ী তাদের দেশের সমাজ, তাদের দেশে মা বোনরা। তারা যে বোঝায়নি যে স্পেনে লড়ার জন্যে যে আহ্বান একজন লোক বাংলা ভাষা নয় স্প্যানিশ ভাষায় বলছেন, তিনি একটা স্লোগান দিয়েছিলেন, লা পাসনা, এদের পাস করতে দিও না। তোমার হাতে যদি কিচ্ছু না থাকে তাহলেও এই ইটালিয়ান ফ্যাসিস্ট আর্মি, জার্মান ফ্যাসিস্ট আর্মিকে রুখে দাঁড়াবে। এই যে পরিচয়, এই পরিচয়ের মানেটা কি? গোটা পৃথিবীর মানুষ আইদার তার নাম, জাত, ধর্ম যাই হোক, যে শিশুটা আজকে জন্মাচ্ছে সে আপনাদের কাছে হাত জোড় করে বলছে, আমাদের সেই শিক্ষা দিন যাতে দাঁড়িয়ে প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত শিশুদের সঙ্গে আমরা এক হতে পারি। কার্ল মার্কসের বাবা কার্ল মার্কসকে চিঠি লিখছেন, আমি উকিল, আমার ওকালতি চলছে না, তোমাকে ইউনিভার্সিটির পয়সা দিতে পারছি না। কেন পারছি না? কেন আমি একজন জিউ, জিউদের কাছে লোকে আসবে না। এই জন্যে নয় যে উকিল ভালো নয়, এই জন্যে সে ইহুদি। শেষে না কিছু পড়ে উনি ধর্ম পরিবর্তন করলেন, খ্রিস্টান হলেন। কিন্তু মার্কসকে বলছেন, তুমি এই দেশের জন্যে করবে না, তুমি সমস্ত মানুষের জন্যে করবে। এই বিশ্বাস আমার আছে। সেদিন হয়তো আমি বেঁচে থাকবো না, কিন্তু আমার বিশ্বাস আছে যে যেখানে এই মানুষ কষ্ট পাচ্ছে তার জন্যে তুমি আসবে। কেন এই কথাটা বলছি? আপনারা শিক্ষার কথা বলছেন, কি শিক্ষা দেন আপনারা? প্রশ্ন করুন নিজেকে।
আপনারা শিক্ষা দেন, ভাই তুই লেখাপড়ায় ভালো হয়ে ফার্স্ট হ, একটা ডিগ্রি আদায় করে বাড়িতে একটা গাড়ি হবে, বাড়ি হবে, তোর ভালো বউ হবে, অবস্থা একটু ভালো হবে। এটাই তো শিক্ষা দেন। আপনি কি শিক্ষা দিয়েছেন? ম্যাডাম কিউরি যখন রেডিয়ামের আবিষ্কার করছেন, ওটা গোয়াল ঘর, জার্মানিতে গিয়ে দেখে আসবেন, ওটা এখনো রেখে দেওয়া হয়েছে। উনি তখন বলছেন যে একদিন ক্যান্সারের ট্রিটমেন্ট রেডিয়াম দ্বারা হবে। আই ডু নট বিলং টু এনি কান্ট্রি যে রেডিয়ামের জন্যে তাকে লোহার কড়াইতে পিচ, এই যে রাস্তা যে কোলটার আপনি করেন, সে কোলটা নিজের বাড়িতে গরম করে দিনের পর দিন এইটুকু রেডিয়াম আবিষ্কার করেছিলেন। এবং সেই রেডিয়ামটা উনি বলেছিলেন মানুষের কাজে লাগবে। উনি বলেননি জিউজের কাজে লাগবে, পলিশের কাজে লাগবে, ফ্রেঞ্চের কাজে লাগবে। এবং আপনাদের বোধহয় জানা আছে কিনা, একজন বাঙালি তার কাছে গেছিলেন, যে আইনস্টাইন আমাকে পাঠিয়েছেন, আপনার সঙ্গে একটু কাজ করতে চাই। উনি তাকে বললেন, তুমি বিজ্ঞানী হয়ে বড় নাম করতে পারো, কিন্তু তোমার দেশের বাচ্চারা তারা কি বিজ্ঞান মনস্ক আছে? তারা এখনো অন্ধবিশ্বাসে আছে। তুমি বড় বিজ্ঞানী হয়ে কি করবে? ফিরে যাও নিজের দেশে, বাচ্চাদের পড়াও। তিনি বিজ্ঞান মঞ্চ করেছিলেন, নাম বলতে পারবেন? স্কুলে স্কুলে যেতেন, আমার স্কুলেও এসেছিলেন। কি তার নাম? উনি কোনো ইউনিভার্সিটি প্রফেসর হলেন না, তিনি প্রত্যেকটা বিজ্ঞানের মঞ্চে বাংলায় বিজ্ঞানের বই লিখেছেন। এবং আজকেও দাঁড়িয়ে ম্যাডাম কিউরির পরিবার থেকে কেউ যদি ইন্ডিয়াতে আসে, ওরা ওনার বাড়িতেই উঠবে। নাম ছিল সত্যেন বোস, যার নামে বোস আইনস্টাইন থিওরি হয়েছিল। তাহলে বাচ্চাদের বড় করতে গিয়ে মেডিকেল কলেজে আমাদের কি শেখানো হয়? আপনারা আমাকে শিশু বিশেষজ্ঞ বলেন, আমি কি পড়াই আর কি পড়েছি? কোনো অসুখ হলে সুস্থ কি করে করব সেটা পড়ানো হয়, কিন্তু একটা বাচ্চাকে কি করে বড় করব, একটা ম্যাডাম কিউরিকে কি করে তৈরি করব, একটা আইনস্টাইনকে কি করে তৈরি করব, সেই বিদ্যেটা পড়ানো হয় না। অনেক পরে দিল্লিতে এরকমই একটা গ্যাদারিং ছিল মাসুরি একাডেমিতে আইএসদের। তারা বলল, আমাদের বাচ্চাদের কেমন করে বড় করবেন সেটা বলবেন। তারপরে ভারত সরকারের জন্য একটা বই লেখা হলো, জার্নি অফ ফার্স্ট 1000 ডেজ। কিন্তু ওইটা লিখতে গিয়ে আমি বুঝলাম যে বিজ্ঞান মানে মেডিকেল বইতে যা লিখেছে সেটা নয়। বিজ্ঞান মানে ঈশ্বরের সঙ্গে বিজ্ঞানের দ্বন্দ্ব, এটাও একটা বাচ্চাকে বোঝাতে হবে। আমাদের দেশে বাচ্চা যখন বড় হচ্ছে, সে দেখছে যে কেউ মন্দিরে গিয়ে, কেউ মসজিদে গিয়ে পুজো দিচ্ছে। আমার তাতে কোনো আপত্তি নেই। মুশকিলটা কোথায় হয় জানেন? সে খাবার পাচ্ছে না, সে চাকরি পাচ্ছে না, সব কিছু উত্তর, করোনা হয়েছে, সব কিছু উত্তর সেই ঈশ্বরের মধ্যে খুঁজতে শুরু করে। নতুন কোনো গবেষণা হয় না। 100 বছরের
বয়সে যদি একটা মানুষ মারা যায়, আমি আমার ছাত্রদের বলি তার মৃত্যুটা ঈশ্বরের ইচ্ছের জন্য হয়নি। যদি ঈশ্বর থাকেনও, ঈশ্বর কোনো রোগ তৈরি করেননি, আর ঈশ্বর কোনো রোগ ঠিকও করে দেবেন না। মানুষই রোগ তৈরি করেছে, আর মানুষই কি তার রোগ সারাতে হবে। ফলে আজকে যদি আপনারা মনে করছেন যে দুর্দশার মধ্যে আমরা চলে গেছি, এক ধরনের মানুষ, তাদের কোনো জাতি ধর্ম নেই, তারা সব সম্পত্তি পৃথিবীর নিজের কাছে রাখতে চায়, এবং তাদেরই সরকার তৈরি হয়, তাদেরই বুদ্ধিজীবীরা তৈরি হয়। এটার কারণও কিন্তু আমরা, কেন আমরা বাচ্চাদের বোঝাতে পারিনি। একই বাড়িতে 4টে বাচ্চা আছে, একটা পড়াশোনায় ভালো, একটা চাষ করছে। যে পড়াশোনায় ভালো তাকে শেখানো হলো যে তুমি তোমার পৃথিবীটাকে আলাদা করে করে নাও। চাষ করে কি করবে? সে ব্যাংকে চাকরি পেয়েছে, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, এবং খুব গর্ব করে তার বাড়ির লোকরা বলে, জানেন তো আমার ছেলে কিন্তু বড় অফিসার হয়েছে। তার ভাই যে চাষটা করবে, চাষ তো আকাশ থেকে হবে না। এই ফারাকটাই হচ্ছে একটা বাড়ির মধ্যেও হয়ে যায়। একটা সমাজে রেপ কখন বাড়ে, একটা সমাজে সাইকিয়াট্রিক পেশেন্ট কখন বাড়ে, এটার ওপরে গবেষণা করতে গিয়ে বলা হলো জিনিস কোএফিসিয়েন্ট, অর্থাৎ এই যে আপনারা সবাই এখানে বসে আছেন, আমি যদি সবাইকে একটা কাগজে বলি আপনাদের আয় কত লিখুন, তাহলে যদি 100টার মধ্যে 10 জনের আয়, যে সব থেকে বেশি আয় আছে সেটা লিখলাম, আর যে সব থেকে কম আয় সেটা লিখলাম, যত এই ডিফারেন্সটা বাড়বে তত সমাজের মধ্যে সমস্যাটা বাড়বে, রেপ বাড়বে, সাইকিয়াট্রিক প্রবলেম বাড়বে, অসুখ বাড়বে। তাহলে যাদের বেশি পয়সা আছে তারাও সুখে নেই, এটা ভাববেন না তারা খুব ভালো আছে। আর যাদের কম পয়সা তারা তো ভগবানের নামে নিজেকে ছেড়েই দিয়েছে। কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে সুকান্ত কি বলার চেষ্টা করেছিলেন? সুকান্ত একটা বড় কথা বলার চেষ্টা করেছেন, যে শিশু ট্রাইবে জন্মাক, যে শিশু ব্রাহ্মণ হয়ে জন্মাক, হিন্দু হয়ে জন্মাক, মুসলিম হয়ে, খ্রিস্টান হয়ে, সব শিশুর তারা জন্মাবার সময় কোনো ধর্ম জাতি বোঝে না। তাদেরকে বোঝাতে হবে ইউনিভার্সালিজমে, তাকে বোঝাতে হবে এক হতে হবে, তাহলেই তোমার অধিকারটা রক্ষা হবে। বলতে পারেন আপনাদের মধ্যে সব থেকে ধনী কন্টিনেন্ট কোনটা? এশিয়া, ইউরোপ, কোনটা? সব থেকে বেশি উপাদান কোথায়? কেউ বলবেন? ধরুন যদি আপনার যেতে হয় সোনার জন্যে, ডায়মন্ডের জন্যে, কোন কন্টিনেন্টে যাবেন? কোথায় যাবেন? আফ্রিকা। আফ্রিকার ইতিহাস পড়বেন। কয়েকজন ধনী লোক, কেউ ফ্রেঞ্চ, কেউ ইংলিশ, কেউ আমেরিকান, তারা লাইন দিয়ে ভাগ করে নিয়েছে এই মানুষগুলো আমাদের স্লেভ, এই মাটিটা আমাদের স্লেভ, এখান থেকে সোনা আমি নিয়ে যাব। আর যে কথাটা বলছিলেন চালটা আমি দেব, আমার চালটা আপনি কিনবেন, আপনার দেশে কোনো চাল হবে না। এই যে ভেনেজুয়েলা, ভেনেজুয়েলা কি জন্য বিখ্যাত? তেলের জন্যে। কেন সেখানকার মহিলাকে নোবেল প্রাইজ দেওয়া হলো? আর সে পাওয়ার পরে কেন বললো এই ট্রাম্পকে আমি এই নোবেল প্রাইজটা দিয়ে দিচ্ছি? কেন সে
পরিষ্কার করে বলেছে, আমার কোনো আপত্তি নেই যদি আমাদের দেশের তেল আমেরিকায় নিয়ে যায়। আপনার এখানে ছিল মাইকা ছিল, ব্রিটিশরা তো ব্যবসা করতে শুধু আসেনি, আপনাদের সম্পদ নিয়ে যাওয়ার জন্য এসছে। এই অঞ্চলটাকে কি বলা হতো, কি বলা হতো যখন দেশ স্বাধীন হয়নি? রেলের কাগজগুলো দেখবেন, সব থেকে বেশি আয় রেলের হতো এই অঞ্চলে, আর এখানকার মানুষ সব থেকে বেশি গরিব। এটা বুঝতে গেলে আফ্রিকায় বুঝতে হবে যে যে দেশে সব থেকে বেশি ডায়মন্ড, সেই দেশেই সব থেকে বড় গরিব। তো ওরা আফ্রিকাকে কি করে ম্যানেজ করছে? ওরা আফ্রিকাকে ম্যানেজ করছে, তুমি মুসলমান, তুমি অমুক ট্রাইব, তুমি অমুক ট্রাইব, এদের মধ্যে ধ্বংস, এদের মধ্যে লড়াই ওরা কনস্ট্যান্টলি লাগিয়ে রেখেছে। সেখানকার মারা বলতে পারছে না যে আফ্রিকার মানুষ এক হও। যেদিন আফ্রিকার মানুষ এক হয়ে যাবে, সেদিন কেউ আমেরিকা চাকরির জন্য যাবে না, আফ্রিকা যাবে। ফলে আমাদের কাজ হচ্ছে খুব কঠিন কাজ। পারবেন কি? আমি কয়েকটা কথা বলে আমার বক্তব্যটা শেষ করব। আমি নিজেকে ভাবতাম যে আমি খুব শিক্ষিত, আমি একজন প্রফেসর, দেশ বিদেশে পড়িয়েছি। একবার আমাকে ভারত সরকার পাঠালো আন্দামান নিকোবর। ধরুন আপনাদের অ্যালাউড নয় তাদের বাড়িতে যাওয়া, আমাকে যেতে হয়েছিল জারোয়া ট্রাইবে। ধরুন আপনারা যদি জারোয়া ট্রাইব থাকতেন, তাহলে কি ডিফারেন্স হতো? আপনাদের কারু কোনো গায়ে একটা কাপড় থাকতো না, জারোয়ারা কোনো কাপড় পরে না। তো জারোয়া আপনাদের থেকে বেশি শিক্ষিত না কম শিক্ষিত? সেদিন আমি গিয়ে বুঝলাম। আমি এমনি প্রশ্ন করলাম যে তোমাদের যে জামা কাপড় পরে না, ছেলে মেয়েরা পাশাপাশি ঘুমায়, তো তোমাদের কোনো অসুবিধা হয় না? যে বয়স্ক মহিলা, তিনি আমার দিকে তাকিয়ে বললেন, আমাদের ভাষায় মেয়েদের নিয়ে কোনো গালাগাল নেই। পৃথিবীর সমস্ত ভাষা আপনি খুঁজে নিন, জেন্ডার স্পেসিফিক গালাগাল আছে। তাহলে জেন্ডার স্পেসিফিক গালাগাল কোথায় বাচ্চাটা শিখলো? শিখেছে তার বাড়িতে। শিখেছে কেমন করে পুরুষ তার স্ত্রীর সঙ্গে ব্যবহার করছে। শিখেছে পাড়া পরিবেশে গালাগালটা। ওরা বলল, যদি কোনো জারোয়া ট্রাইবে গালাগাল ওরা বলে, তাহলে বুঝে যায় ওরা আপনাদের সঙ্গে মিশেছে। আপনাদের সঙ্গে না মিশলে ওদের কোনো গালাগাল হয় না। সেই জারোয়া ট্রাইবের আজকে অনেক বাচ্চা দেখি, আজকেই দুটো বাচ্চা দেখলাম, বার্থ অ্যাসফেক্সিয়া, মানে জন্মের পরে অক্সিজেন কম। তাই আমি বললাম, তোমরা ডেলিভারি কিভাবে করো? তারা বলল, আমরা ওই কর্ডটা কাটি, যখন প্লাসেন্টা বেরিয়ে যায়, গোটা বিশ্ব কর্ড কেটে দেয় জন্মাবার বাচ্চার পরেই পরে। আমি বললাম, কেন এটা করো? অদ্ভুত প্রশ্ন দিয়েছে, যে উত্তরটা কোনো বইতে লেখা নেই, দেশ বিদেশের কোনো ইউনিভার্সিটি পড়াবে না। ও বলল, প্রকৃতিকে গিয়ে জিজ্ঞেস করো, যদি বাচ্চা প্লাসেন্টা একসঙ্গে বেরোতো তাহলে তুমি কেটে দিতে, প্লাসেন্টা পরে কেন বেরোয়, বাচ্চা কেন আগে বেরোয়, আর এই মোটা এত লম্বা কর্ড কেন দিয়েছে? বিশ্বাস করুন, বহুদিন আমার লেগে গেল কারণটা বুঝতে। তারপরে
স্কিউবা ডাইভারদের দেখলাম যারা জলের তলায়, কেন বাচ্চারা জলের তলায় থাকে, একদিন উত্তর পেলাম, আরে আমরা কি ভুল করেছি? জারওয়ারাই তো ঠিক। মায়ের গর্ভে বাচ্চা যখন আছে তখন আপনাদের পরিচয় আপনি ফর্সা না কালো তা নয়, আপনি লম্বা না বেটে তা নয়। অনেক সময় মারা আসে, ডাক্তারবাবু ওষুধ দিন, আমার বাচ্চা লম্বা হচ্ছে না। তাই বললাম কি করবেন? জিরাফ করবেন? জিরাফের হাইট হচ্ছে 22 ফিট, মানুষ খুব লম্বা হলে 6 ফিট। কেউ কেউ বলে ওজনে বাড়ছে না, হাতির ওজন হচ্ছে 6000 কিলো, মানুষের ওজন কত হবে? 60 কিলো না 100 কিলো? আর দেখতে ফর্সা, আপনি যতই ফর্সা হন না কেন একটা ময়ূরের থেকে বেশি সুন্দর হবেন না। সব থেকে লম্বা ব্যক্তিও হলেন না, আপনি সব থেকে মোটা মানুষও হলেন না, আপনি সব থেকে সুন্দরও হলেন না। যত ল্যাকমি প্রোডাক্ট নিয়ে আসুন, আপনি মোড়ের সঙ্গে সুন্দর হবেন না। তাহলে আপনার কি আছে? কি সম্পদ আছে? এই সম্পদ হচ্ছে মাথা। এই মাথাকে শেষ করার জন্যই কিছু লোক একটা সমাজ সৃষ্টি করছে। এই মাথায় হচ্ছে 100 বিলিয়ন তার। একটা গর্ভবতী মা, তাকে যদি বকা দেন তাহলে তাকে বকছেন না, তার গর্ভে যে শিশু হচ্ছে তাকে আপনি বকছেন। একটা বাচ্চা যখন হয় তখন মা বলছে যে তোমার বুদ্ধির বিকাশের জন্যে যেরকম সান্থালডি পাওয়ার প্ল্যান্ট লাগে, তেমনি আপনাদের শরীরে একটা পাওয়ার প্ল্যান্ট আছে যেখান থেকে এনার্জি বেরোয়। 1 টাকা যেমনি টাকার কারেন্সি, তেমনি আপনাদের শরীরও একটা কারেন্সি আছে। 3টে শব্দ বলা হয় এটিপি। আর এই পাওয়ার হাউস সান্থালডির মতন আপনাদের শরীরে রয়েছে, যাকে আমরা বলি মাইটোকন্ড্রিয়া, যেটা আপনি বাবার কাছ থেকে পাননি, আপনারা প্রত্যেকে তার মায়ের কাছ থেকে পেয়েছেন। আজকে আমার বক্তব্য শেষ করার পরে এক মুহূর্তের জন্য ভাববেন, আপনার যাই বয়স থাকুক না কেন, আমাদের শেখানো হতো যে আমরা বাবার কাছ থেকে অর্ধেক জিন পাই আর অর্ধেক জিন মায়ের কাছ থেকে পাই। এটা ভুল। মায়ের কাছ থেকে আপনি বেশি পান। যে এনার্জি মাইটোকন্ড্রিয়া সবটাই মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে পান। এবং এই যে মায়ের যে জিনটা, এটা অক্সিজেন ছাড়া পাওয়ার হাউস এনার্জি দিতে পারে না। কয়লাকে তো পোড়াতে হবে, কয়লাকে তো পুড়তে হবে, তাহলে তো এনার্জি হবে। আপনার শরীরেও গ্লুকোজটা হচ্ছে পড়ে এটিপিটা তৈরি হয়। মা বলল, আমি যতদিন 9 মাস তোর গর্ভে তুই আছিস, আমি তোকে অক্সিজেন দিয়ে যাব। তুই যখন বাইরে যাবি, আমি তোর হাত ছাড়িনি। তুই যখন নিঃশ্বাস নিয়ে অক্সিজেনটা ঠিক ঠিক নিয়ে তখন আমাকে বলিস, তারপরে আমি তোর হাতটা ছেড়ে দেব। আপনাদের শুনে ভালো লাগবে, আমি গুজরাটে ট্রাইবে, পশ্চিমবঙ্গে ক্যানিংয়ে 7000 ডেলিভারি করিয়েছি, যেটা আমি জারওয়াদের কাছ থেকে শিখেছি। আমি ইন্টারন্যাশনাল পেপার পাবলিশ করেছি যে বাচ্চাদের আইকিউ বেড়ে যাচ্ছে, যে রক্তটা নর্দমায় যাচ্ছিল সেটা বাচ্চা রক্ত বাচ্চা পাচ্ছে। আমার কাছে একটা অনুরোধ, জন্মাবার পরে বিজ্ঞানের নামে যে অবিজ্ঞান চলে তার বিরুদ্ধে দাঁড়াতে হবে। বাজারিকরণ করবেন না। এই ব্লাডটাকে নিয়ে কেউ কেউ ব্যাংক বানিয়েছে, ব্যবসা চলছে। আমি একটা জায়গায় লেকচার দিয়ে বম্বে দিয়ে ফিরছি, ব্যাঙ্গালোর থেকে ফোন পেলাম, আমাদের ব্যবসা বন্ধ করে দিচ্ছেন।
ওই রক্তটা বাচ্চাকে না দিয়ে ব্যাংকে রাখা হয়, কর্ড ব্যাংকিং, সেটা দিয়ে আবার পয়সা রোজগার করা হয়। এটাই হচ্ছে আসল রূপ। জন্মাবার পরে আপনাদের হাতে, আমি বলে দিচ্ছি, যেভাবে চলছে আর কোনো বাসুদেব আচার্যের কথা আপনি কল্পনা করবেন না, করবেন না, হবে না। কেন আপনি বাচ্চার হাতে দিয়েছেন মোবাইল। এই মোবাইল সৃষ্টি এমনি এমনি হয়নি। পৃথিবীর সমস্ত বাচ্চাদের যাতে ভাবনা, চিন্তা, প্রশ্ন, নতুন আবিষ্কার, গবেষণা সব কিছু বন্ধ হয়ে যাক, তার জন্য ওই ফোনটা দেওয়া। আপনি কি কিনবেন, কি পড়বেন, কিভাবে সার্চ করবেন, কার সঙ্গে কিভাবে কথা বলবেন, প্রেম করলে কি কথা বলবেন, প্রেম না করলে কি কথা বলবেন, সবটাই ওই ফোনটা কানেক্ট করে। বিনা পয়সায় ওরা আপনাকে এমনি দিয়ে দেয়। আপনারা ঠিক করবেন, শেখান, করুন মুভমেন্ট আরো। আমরা বাউরি, আমরা বাগদি, আমরা বাঙালি, আমরা আসামি, আমরা ইন্ডিয়ান, আমরা পাকিস্তান করে যান। এক এক করে বাবু যে লা পাসনারা যে কথাটা বলেছিলেন, আপনার বাড়িতে যেদিন আগুন লাগবে সবাই বিভক্ত, কেউ পাশে দাঁড়াবে না। তাই আজকে আমার এই কথা বলার জন্যে বলা নয়, আমি যে বয়সে গেছি সেটা শুধু মেডিকেল সায়েন্স নয়, মেডিকেল সায়েন্স ইজ আ পার্ট অফ সোশ্যাল সায়েন্স। আমাকে যে ট্রাইবসরা শিখিয়েছে, আমি সেই শিক্ষাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সত্যি করে এই বিশ্বকে বাচ্চাদের জন্য তৈরি করুন। শুধু ডিগ্রি দিয়ে ইগো তৈরি হবে, পয়সা তৈরি হবে, সত্যিকারের বিদ্বান বানাবে। রবীন্দ্রনাথ এমন একটা বাড়িতে জন্মেছিলেন, তার একটা ভাই ইউনিভার্সিটি ডিগ্রি পেয়ে প্রথম ইন্ডিয়ান যিনি লন্ডনে বসে পরীক্ষা দিয়ে আইসিএস হয়েছিলেন। আর রবীন্দ্রনাথ ক্লাস 8ও পাস করেননি। আজকে তার ভাইয়ের কথা কেউ জানে না, রবীন্দ্রনাথের কথা জানে। তার কারণ হচ্ছে শিলাইদহতে গিয়ে উনি কালিদাসের মতন বলেননি যে শকুন্তলাই হচ্ছে সৌন্দর্যের প্রতিমা। উনি সেখানে বলছেন, দেখেছি তোমার কালো হরিণ চোখ, তার মধ্যেও সৌন্দর্য রয়েছে। সৌন্দর্য রঙে নেই, ব্রেনের রং কালো হয় না। ব্রেন কোনো বাউরি, বাগদি, হিন্দু, মুসলিম আলাদা হয় না। যে শিশুটা জন্মাচ্ছে তাকে যদি আপনার বাড়ি থেকে না দিয়ে আমি অন্য কারো দিয়ে দিই, তার নাম পাল্টে যাবে, তার টাইটেল পাল্টে যাবে, তার ভাষা পাল্টে যাবে, তার ধর্ম পাল্টে যাবে, মানুষটা পাল্টাবে না। ধন্যবাদ।